আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে থেকে আমরা শুরু করছি এইচএসসি আইসিটির খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। যেই চ্যাপ্টারটি সম্পর্কে ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে একটি হতাশা কিংবা আতঙ্ক কাজ করে। সেটা হচ্ছে আমাদের অধ্যায় ৫ কম্পিউটার প্রোগ্রামিং। তো আমাদের এই প্লেলিস্টের উদ্দেশ্য হবে এই কম্পিউটার প্রোগ্রামিং চ্যাপ্টারটিকে খুবই সুন্দরভাবে কম সময়ের মধ্যে তোমাদের জন্য গুছিয়ে দেওয়া, যেন তোমরা এখান থেকে এইচএসসি এবং অ্যাডমিশন ২ জায়গায় এমসিকিউ এবং সিকিউ গুলো ভালো মতো অ্যান্সার করতে পারো। আমি কাউসার আহমেদ, পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টে। তো আমরা এই চ্যাপ্টারটিকে প্রথমতই আমরা ৪ ভাগে ভাগ করতে পারবো। প্রথমটা হচ্ছে আমাদের ইতিহাস অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামিং এর ইতিহাস, তারপর হচ্ছে সি প্রোগ্রাম, তারপর হচ্ছে অ্যালগরিদম আর সবার শেষ হচ্ছে ফ্লোচার্ট। তো অন্যান্য তোমাদের বইয়ে কিংবা অন্যান্য প্লেলিস্টগুলোতে তোমরা খেয়াল করবা যে সর্বপ্রথম ইতিহাস পড়ানোর পরেই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট পড়ানো হয়, কিন্তু আমাদের এই প্লেলিস্টে একটু ভিন্ন রকম আমরা কাজ করব। আমরা প্রথমত ইতিহাস পড়ব কিছু, তারপর আমরা সরাসরি সি প্রোগ্রামে চলে যাব, কারণ তোমাদের পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আমাদের সি প্রোগ্রাম। আর আমরা যদি প্রোগ্রামিং বা কোডিংগুলো যদি আমরা ভালো মতো বুঝতে পারি, আমাদের প্রতিটা টার্ম যদি আমরা ভালো মতো বুঝতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দুইটা খুব ইজিলি পারবো। ঠিক আছে, তাহলে আমরা সর্বপ্রথম ইতিহাস নিয়ে আলোচনা করব, যেটা আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণটা কভার করার চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা বিভিন্ন সি প্রোগ্রাম দেখব, কিভাবে কোড লিখতে হয়, কিভাবে কোড কাজ করে, এগুলো দেখব। তারপর হচ্ছে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, এবং সবার শেষে আমরা এই চ্যাপ্টারের এমসিকিউ এবং সিকিউ সলভ করার চেষ্টা করব। আশা করি বোঝা গেছে আমাদের সম্পূর্ণ রোড ম্যাপটা। চলো তাহলে আমরা ভিডিও শুরু করে দিই। ওকে, তো এই চ্যাপ্টার নিয়ে যখন তোমরা পড়াশোনা করবে, অর্থাৎ এই চ্যাপ্টার যখনই দেখবে, তখন সর্বপ্রথম তোমাদের বুঝতে হবে যে আসলে প্রোগ্রাম কি বা প্রোগ্রাম ভাষা কি। দেখো আমাদের কি লেখা আছে, যে যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রামারের দেওয়া ধারাবাহিক নির্দেশনা সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। আচ্ছা, দেখো মনে করো যন্ত্রের মাধ্যমে বলতে আমরা এখানে কম্পিউটারের কথা বলছি। ঠিক আছে, কম্পিউটারের মাধ্যমে যে কোনো সমস্যা সমস্যা মনে করো তোমাকে দুইটা অঙ্ক দেওয়া হলো, যে মনে করো ৫ এবং ৩। ঠিক আছে, তোমাকে দুইটা অঙ্ক দেওয়া হলো, একটা হচ্ছে ৫ আর একটা হচ্ছে ৩। ঠিক আছে, এবং তোমার কাজ হচ্ছে এই দুইটাকে যোগ করা। ওকে, তো এইটা হচ্ছে সম্পূর্ণ একটা সমস্যা। আশা করি বুঝতে পেরেছি। তাইলে এই যে যন্ত্রের মাধ্যমে মানে তোমার কম্পিউটারের মাধ্যমে কোনো একটা সমস্যা, এই সমস্যাটা সমাধান করার জন্য তুমি যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করবে, এই যে ভাষাটা ব্যবহার করবা, তো এই ভাষা ব্যবহার করে আমরা যেই সমস্যাটা সমাধান করব, ওইটাকে আমরা আসলে প্রোগ্রাম বলতে পারি। ঠিক আছে, ওকে। এখন বিষয় হচ্ছে আমাদের প্রোগ্রামিং ভাষা জিনিসটা কি। এই প্রোগ্রামিং ভাষা আমরা অনেক রকমের দেখতে পাই। ঠিক আছে, ভাষা বলতে নর্মাল বাংলা ইংরেজি গণিত, সরি গণিত না, বাংলা ইংরেজি, এরকম চাইনিজ কোরিয়ান এসব ভাষার মতো তোমরা মনে করতে পারো। যেমন আমাদের প্রোগ্রামিং ভাষার মধ্যে আছে সি, সি প্লাস প্লাস, এটা হচ্ছে পাইথন, এটা হচ্ছে এইচটিএমএল, যেটা সম্পর্কে তোমরা অলরেডি অধ্যায় ৪-এর মধ্যে দেখেছো, তাই না? তারপর হচ্ছে তোমাদের জাভা বা জাভা স্ক্রিপ্ট। ঠিক আছে, এমন আরো অনেক ভাষা আছে। তো এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি প্রোগ্রামিং ভাষা। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার এখানে আমরা জাস্ট একটু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে রেখেছি যে প্রোগ্রামিং ভাষা কি এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু ডেফিনেশন, প্রোগ্রামার কাকে বলে। আচ্ছা, এখানে বলা হচ্ছে প্রোগ্রামার, তাহলে আমরা প্রোগ্রামার কাকে বলবো? প্রোগ্রামার হচ্ছে যেই ব্যক্তি, দেখো এখানে খেয়াল করো, যে ব্যক্তি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ধারাবাহিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দেয়। অর্থাৎ যে ব্যক্তি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে যে প্রোগ্রামটা লিখবো বা যে কোডগুলো লিখবো, এগুলো যার কাজ, তাকে আমরা প্রোগ্রামার বলবো। ঠিক আছে, তাহলে আমি যদি যে কোনো একটা কোড লিখি, যে কোনো একটা, এই যে গত স্লাইডে আমরা যেটা দেখেছি যে দুইটা সংখ্যা যোগ করার জন্য যেই কোড, এই যে এই দুটি সংখ্যা যোগ করার জন্য যে কোডটা আমরা লিখবো, এই কোডটি যে লিখবে তাকে আমরা বলতেছি প্রোগ্রামার। ওকে, এবার আসি ইউজার কি। ইউজার, ইউজার হচ্ছে দেখো যিনি প্রোগ্রাম ব্যবহার করেন তিনি হলেন ইউজার। যেমন মনে করো আমি কোড লিখে একটা ওয়েবসাইট বানিয়েছি। ঠিক আছে, একটা ওয়েবসাইট বানিয়েছি। এখন আমার ওয়েবসাইটটাতে তুমি যদি প্রবেশ করো, তাহলে তুমি হচ্ছে ইউজার। ওকে, আর আমি হচ্ছে প্রোগ্রামার, কারণ আমি কোড লিখে তারপর হচ্ছে এই ওয়েবসাইটটা বানিয়েছি। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে হচ্ছে মূলত এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট ছিল। তারপরে দেখো পরবর্তী স্লাইডে আমরা পড়বো অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে। এখন একটা জিনিস ভালো মতো খেয়াল করো, অনুবাদক প্রোগ্রাম কি। যে যেসব প্রোগ্রাম অন্য সব ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে তাকে আমরা অনুবাদ প্রোগ্রাম বলি। আচ্ছা, তোমরা অধ্যায় ৩-এ পড়ে এসেছো যে বাইনারি সংখ্যা সম্পর্কে, তাই না? 0 এবং 1 একে আমরা বাইনারি বলি, তাই না? আচ্ছা, তো এই বাইনারি এটাকে আমরা বলি মেশিন ভাষা, অর্থাৎ যে কোনো মেশিন অর্থাৎ কম্পিউটার আমাদের 0 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা বা অন্য কোনো অঙ্ক বা অন্য কোনো ভাষা তারা বোঝে না। তার কারণ আমরা 0 এবং 1কে আমরা কি বলি? বাইনারি ভাষা বা মেশিন ভাষা। এখন আমি যে প্রোগ্রামার, আমি যদি কোনো প্রোগ্রামার হই, আমি যে কোডটা লিখবো সেটা তো নির্দিষ্ট একটা ল্যাঙ্গুয়েজে লিখবো, তাই না? মনে করো আমরা ইংলিশে লিখলাম বা
অর্থাৎ বিভিন্ন ভাষার কথা যদি আমরা বলি, আমরা সিতে লিখলাম বা C++, এসব ভাষায় লিখলে এগুলো কি আমরা 0-1-এ লিখবো? অবশ্যই না। আমরা ইংলিশ বা যে কোনো, দেখো যেমন হ্যালো, হ্যালো একটা আমরা মনে করি এখানে যে কোনো একটা কোড লিখলাম হ্যালো, ঠিক আছে? এখন এই হ্যালোটাকে আমার কম্পিউটার ভাষার উপযোগী, মানে কম্পিউটারের উপযোগী অর্থাৎ 0 এবং 1 দিয়ে প্রকাশ করতে হবে। এই প্রকাশের কাজটা যে করে তাকে আমরা বলি অনুবাদক বা অনুবাদ প্রোগ্রাম, ঠিক আছে? তাহলে আমার যেই লেখা বা আমার যেই কোড, এই কোডটাকে কম্পিউটারের বোধগম্য যে ভাষা ওই ভাষায় রূপান্তর যে করে দেয় তাকে আমরা বলি অনুবাদক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি যেই কোডটা লিখবো বা আমি যে ইনপুটটা দিব এটাকে আমরা বলি সোর্স কোড। ওকে, আর অনুবাদক যেটাকে ট্রান্সলেট করবে সেটাকে আমরা বলবো অবজেক্ট কোড। তার মানে 0-1 অর্থাৎ বাইনারিটা হচ্ছে আমার অবজেক্ট কোড, আর হ্যালো বা আমি যেই কোডটা লিখবো সেটাকে আমরা বলছি সোর্স কোড। ওকে, তাহলে আশা করি বুঝা গেছেই। ওকে, নেক্সট। এখন দেখো আমাদের অনুবাদক প্রোগ্রামকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, বা আমাদের 3 প্রকারের অনুবাদক প্রোগ্রাম আছে। যেটা 1 নম্বর হচ্ছে আমাদের অ্যাসেম্বলার, 2 নম্বর হচ্ছে কম্পাইলার, 3 নম্বর হচ্ছে ইন্টারপ্রিটার। ওকে, এই তিনটে সম্পর্কে আমাদের খুব ভালো মতো আইডিয়া নিতে হবে। প্রথমেই খেয়াল করো যে অ্যাসেম্বলার, এখানে বলা হচ্ছে যে এটি একটি অনুবাদক প্রোগ্রাম যা অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। আচ্ছা, মেশিন ভাষা বলতে কি বোঝায় এটা তো আমরা জানি, তাই না? মেশিন ভাষা বলতে নর্মালি 0 এবং 1 কে বোঝাই। ওকে, এখন আমাদের জানতে হবে যে অ্যাসেম্বলি ভাষাটা কি। এই যে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে তারা কি করতেছে? মেশিন ভাষায় রূপান্তর করতেছে, তাই না? তার কারণ আমরা অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে জানবো, এটা সম্পর্কে আমরা একটু পরেই জানবো, ঠিক আছে? তাহলে আমরা আপাতত অ্যাসেম্বলারটা বুঝলাম, যে অ্যাসেম্বলি ভাষা নামে একটি ভাষাকে তারা মেশিন ভাষায় রূপান্তর করে, ঠিক আছে? ওকে, 2 নম্বরে আমাদের কি বলা হয়েছে দেখো, 2 নম্বরে বলা হয়েছে কম্পাইলার। খুবই গুরুত্বপূর্ণ। কম্পাইলার কি? কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম, মাস্ট বি অনুবাদক প্রোগ্রাম, যেটা হাই লেভেল ভাষায় লিখিত। হাই লেভেল ভাষা, এটা সম্পর্কে আমরা একটু পরে জানবো। হাই লেভেল ভাষায় লিখিত সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে মেশিন ভাষায় রূপান্তর করে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে ওয়ার্ড সেটা হচ্ছে একসাথে। যেমন দেখো এখানে, দেখো নিচে একটা প্রোগ্রাম লেখা আছে, মানে নিচে একটা কোড লেখা আছে। দেখো এখানে কয়টা লাইন? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 6টা লাইন আছে। এখন এই যে কম্পাইলারের কাজ হচ্ছে, দেখো এইটা কি আমার বাইনারি ভাষা বা এটা কি আমার 0-1 দিয়ে লেখা? এমন তো কিছু না, এটা ইংলিশে লেখা, তাই না? বা সি প্রোগ্রাম বা সি ভাষায় লেখা বা C++ লেখা, যেটাই হোক একটা নির্দিষ্ট ভাষায় লেখা। ওকে, তো আমার এই যে কম্পাইলারের কাজ হচ্ছে এই যে সি ভাষাটাকে কম্পিউটারের বোধগম্য 0 এবং 1 দিয়ে অর্থাৎ বাইনারি ভাষায় রূপান্তর করা। তো এই রূপান্তরটা সে কিভাবে করবে? আমার কম্পাইলার সেটাকে একসাথে রূপান্তর করবে, তার মানে সে সম্পূর্ণ কোডটাকে একসাথে ট্রান্সলেট করবে বাইনারি ভাষায়। বুঝতে পেরেছো? ওকে, এখন দেখো ইন্টারপ্রিটার কি? ইন্টারপ্রিটার হচ্ছে দুইটাই সেম, বাট এটা হচ্ছে লাইন বাই লাইন অনুবাদ করবে। তার মানে প্রথমে এই জিনিসটাকে আহ, প্রথমে এই জিনিসটাকে ট্রান্সলেট করবে, অর্থাৎ এই ভাষা থেকে মানে সি ভাষা থেকে আমাদের কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে। তারপর এই লাইনটা কি করবে? তারপর এই লাইন, তারপর এই লাইন, তারপর এই লাইন। তার মানে প্রতিটা লাইন বাই লাইন সে যাবে, ইন্টারপ্রিটার প্রতিটা লাইন বাই লাইন যাবে। কিন্তু কম্পাইলার কিন্তু কি করতেছে? পুরো প্রোগ্রামটাকে একসাথে সে কম্পাইল করতেছে বা ট্রান্সলেট করতেছে বা অনুবাদ করতেছে, ঠিক আছে? তাহলে দুইটার মধ্যে মেইন ডিফারেন্স কি? কম্পাইলার হচ্ছে একসাথে মেশিন ভাষায় রূপান্তর করবে, আর ইন্টারপ্রিটার হচ্ছে লাইন বাই লাইন মেশিন ভাষায় রূপান্তর করবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এখন দেখো, আচ্ছা এই ভিডিওতে হচ্ছে তোমরা বুঝতে পারবে যে আমাদের কম্পাইলার বা ইন্টারপ্রিটার বা অনুবাদক প্রোগ্রামের মেইন কাজটা কি, একটা মিমসের মাধ্যমে আমরা শিখতে পারি। দেখো थोड़ा दे दे क्या बोल रहा है ये? उबला हुआ अंडा मांग रहा है। आधा ওকে, তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের কোড, ঠিক আছে? মানে শাহিদ কাপুরকে আমরা আমাদের কোড প্রকাশ করলাম এর মাধ্যমে। তাহলে এটা হচ্ছে আমাদের কোড। এখন আমরা কোডে কি লিখছি সেটা তো আমাদের কম্পিউটার জানা না, তাই না? তো এই যে যেই বিষয়টা আমরা লিখলাম আমাদের কোডের মাধ্যমে, সেই জিনিসটাকে ট্রান্সলেট করে দিচ্ছে আমাদের এই যে কম্পাইলার। ওকে, কম্পাইলার বাইনারি ভাষায় প্রকাশ করে দিচ্ছে, তারপরে আমার কম্পিউটার বুঝতেছে যে আমি আসলে তাকে কি বলতে চাচ্ছি বা তাকে দিয়ে আমি কোন কাজটা করতে চাচ্ছি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, আমাদের নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে দেখো আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তোমাদের এই টপিক থেকে, সেটা হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, এই প্রশ্নটার অ্যান্সার আমরা তোমাদেরকে সুন্দর করে চার্ট করে দিয়ে দিয়েছি। ওকে, দেখো পার্থক্যটা একটু খেয়াল করো। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রিটার কি করে? যে এক লাইন এক লাইন করে বা লাইন বাই লাইন অনুবাদ করে, এটা তো আমরা জানি। ওকে, তারপর দেখো
প্রোগ্রাম রান করতে কম সময় লাগে। দেখো কম্পাইলার অবশ্যই কম সময় লাগবে। কেন কম সময় লাগবে? কারণ ও সম্পূর্ণটাকে একসাথে করতেছে। একসাথে অনুবাদ করতেছে। তার কারণে খুবই কম সময়ে করবে। কিন্তু আমাদের এই যে ইন্টারপ্রিটার ও কিন্তু এক লাইন করে করতেছে, তার কারণে বেশি সময় লাগবে। বুঝতে পেরেছো? ওকে। বলছে ডিবাগিং টেস্টিং ধীর গতিতে হয়, ডিবাগিং টেস্টিং দ্রুত গতিতে হয়। আচ্ছা, ডিবাগিং শব্দটার অর্থ আমরা একটু পরেই, মানে মেবি নেক্সট স্লাইডে আমরা দেখব, ঠিক আছে? আপাতত এটা মনে রাখো যে আমার কম্পাইলারের ক্ষেত্রে আমার ধীর গতিতে হয়, আর ইন্টারপ্রিটারের ক্ষেত্রে কি হয়, আমার দ্রুত গতিতে হয়। তারপর দেখো সব ভুল একসাথে তুলে ধরে। হ্যাঁ, কারণ ও যেহেতু সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, তাই আমরা সব ভুল ও একসাথে তুলে ধরবে। ওকে। আর ইন্টারপ্রিটার কি করতেছে, এক লাইন করে করতেছে, তার কারণে বললো যে এটি লাইনের ভুল ধরে, মানে প্রতিটি লাইনের ভুল ধরে। ওকে। মানে একটা লাইন সে চেক করবে, ওইখানের ভুল তোমাকে দেখাবে, তারপর সে নেক্সট লাইনে যাবে। কিন্তু কম্পাইলার হচ্ছে পুরোটা একসাথে ধরে। ওকে। তারপর কি বলছে যে প্রধান মেমোরিতে আমার জায়গা বেশি লাগবে, আর ইন্টারপ্রিটারের ক্ষেত্রে জায়গা কম লাগবে। অবশ্যই, যেহেতু এক লাইন করে করে, তার কারণে জায়গা খুবই কম লাগে। আর এখানে যেহেতু একসাথে করে, তার কারণে জায়গা অনেক বেশি লাগে। ঠিক আছে। এখন দেখো, তোমার প্রশ্নটা অনেকভাবে আসতে পারে। যদি আসে যে কম্পাইলারের চেয়ে ইন্টারপ্রেটার বেশি উপকারী, ব্যাখ্যা করো, তখনও তুমি সেম জিনিস লিখে দিবা। তারপর লিখবা যে উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি কম্পাইলারের চেয়ে ইন্টারপ্রেটার বেশি উপকারী। আবার যদি আমার প্রশ্নটা উল্টা আসে যে ইন্টারপ্রিটারের চেয়ে কম্পাইলার বেশি উপকারী, তখনও সেম অ্যান্সার। তুমি প্রথমে চার্টটা তুলে দিবা আর চার্টটা লিখবা, তারপর লিখবা উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি ইন্টারপ্রিটারের চেয়ে কম্পাইলার বেশি উপকারী। ঠিক আছে। আসলে ভালো দিক এবং খারাপ দিক দুজনেরই আছে, কিন্তু আমাদের প্রশ্নে যেটা চেয়েছে বা প্রশ্নে যেটা বলেছে তার সাথে গা ভাসাতে হবে। মানে অনেকটা স্রোতের সাথে গা ভাসানো, এমন আর কি। বুঝতে পেরেছো আশা করি। ওকে। এখন দেখো, এই যে আমরা বাগ এবং ডিবাগ সম্পর্কে পড়বো। এখন এই বাগ এবং ডিবাগ হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারো, এক ধরনের কিছু টার্ম আর কি। বাগ বলতে আমরা বুঝবো সমস্যা কিংবা ভুল কিংবা যে কোনো এরর। ঠিক আছে। আমাদের কোডের মধ্যে যত ভুল, সমস্যা, এরর এসব থাকবে, মানে আমাদের কোডের মধ্যে সব ভুল থাকবে, ওগুলোকে আমরা বলবো বাগ। এবং ওই ভুলগুলোকেই সমাধান করাকে আমরা বলবো কি, ডিবাগ। বুঝতে পেরেছো? ঠিক আছে। তারপর দেখো কি বলছি, যে আমাদের বাগ হচ্ছে 4 ধরনের থাকে। আমরা 4 ধরনের বাগ পেতে পারি, 4 ধরনের বাগ পেতে পারি। ওকে। এটা তোমাদের সিলেবাস বা বইয়ের মধ্যে থাকে না, মানে নাই, কিন্তু আমরা একটা এক্সট্রা ইনফো হিসেবে জেনে রাখবো আর কি। ওকে, তাহলে আমাদের 4 ধরনের বাগ থাকতে পারে। প্রথমটা হচ্ছে আমাদের ডেটা এরর। ডেটা এরর বলতে, মনে করো তুমি কোথাও 3 লিখবা, বাট 3 এর জায়গায় তুমি লিখে দিয়েছো 4, এটাকে আমরা বলতেছি ডেটা এরর। ঠিক আছে। তারপর হচ্ছে লজিক্যাল এরর। লজিক্যাল এরর বলতে, মনে করো কোনো একটা লাইনে, কোডের কোনো একটা লাইনে তুমি লিখতে চাচ্ছ যে, মানে এখানে হবে যে এ থেকে বি বড়, বাট তুমি এটা উল্টা করে দিয়েছো, মানে উল্টা লিখছো, যেখানে এ বড় বি ছোট, মনে করো এমন লিখে দিয়েছো। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের লজিক্যাল এরর। ঠিক আছে। এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি লজিক্যাল এরর। ঠিক আছে। তখন বুঝবো যে এই যে চিহ্ন সম্পর্কিত যেসব, ওগুলো হচ্ছে আমাদের লজিক্যাল এরর। ঠিক আছে, সম্পর্ক চিহ্ন রিলেটেড। তারপর হচ্ছে আমাদের সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর হচ্ছে, দেখো সেমিকোলন, তারপর সেকেন্ড ব্র্যাকেট, কমা, এইসব যদি আমরা কোথাও না বসাই বা কোথাও এক্সট্রা বসাই, তখন হচ্ছে এগুলো এক ধরনের বাগ হিসেবে দেখা যাবে, মানে আমাদের কোড রান হবে না। ঠিক আছে। আমরা যখন কোডগুলো প্র্যাকটিস করবো, তখন তোমরা আরো খুব ভালো মতো বুঝতে পারবে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে রান টাইম এরর। এটা আমরা কোড করার সময় বুঝবো যে কোনো একটা মানে প্রতিটা কোডেরই একটা নির্দিষ্ট স্পেসিফিক মেমোরি থাকে। ঠিক আছে। ওই মেমোরির বেশি যেন না যায় আর কি। তো আমরা এটা পরবর্তীতে বুঝে নেবো খুব ভালো মতোই। ঠিক আছে। ওকে, তাহলে আমরা আসি নেক্সটে হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর ইতিহাস। প্রোগ্রামিং এর ইতিহাস বলতে আমাদের প্রোগ্রামিং ভাষা কোনগুলো? আমাদের অনেক ধরনের প্রোগ্রামিং ভাষা আছে। ঠিক আছে। সব ধরনের প্রোগ্রামিং ভাষাকে আমরা নরমালি 4টা প্রজন্মে ভাগ করতে পারি। 4টা প্রজন্মে। ঠিক আছে। সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা ইংলিশে বলি ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা প্রথম প্রজন্ম। ঠিক আছে। তাহলে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এন্ড ফোর্থ জেনারেশন, 4টা প্রজন্মে ভাগ করতে পারি। ওকে। আর যেটা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটার এক্সাম্পল হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ কি আমরা ইতিমধ্যে জেনেছি। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের 0 এবং 1। ঠিক আছে, মানে বাইনারি ভাষা আর কি। ওকে। তারপর সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে আমরা একটু পরেই দেখব। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এই যে এক্সাম্পল গুলো। ঠিক আছে। অবশ্যই তোমার এমসিকিউতে আসবে যে নিচের কোনটি থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, নিচের কোনটি ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো আমাদের এক্সাম্পল গুলো জানতে হবে। ঠিক আছে। যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এসব। আর আমাদের ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ আছে কি, এসকিউএল। আর এসকিউএল মেইনলি আমাদের ব্যবহৃত হয়
ডেটাবেস প্রোগ্রামিং এবং স্ক্রিপ্টিং এই ২ জায়গায়। ঠিক আছে? জাস্ট একটু মনে রাখতে হবে যেন আমরা এমসিকিউ গুলোতে ভালোমতো অ্যান্সার করতে পারি। ওকে? এবার আমরা কি করব যে আমরা হচ্ছে এই যে আমরা একটু আগে দেখলাম যে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ যে মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল, ভেরি হাই লেভেল এসব একটু আমরা আলোচনা করব। ঠিক আছে? এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না। কিন্তু আমাদের প্রশ্ন যদি একটু বেমানান করতে চাই মানে সো কল্ড যদি হার্ড কোয়েশ্চেন করতে চাই তাইলে এই ধরনের কোয়েশ্চেন দিতে পারে। ঠিক আছে? ওকে, আমরা সবার আগে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেশিন ভাষা। তো মেশিন ভাষা কি? যে কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষাকে আমরা মেশিন ভাষা বলি। যেটা আমরা একটু আগেই দেখে আসছি যে সাধারণত 0 এবং 1 অর্থাৎ বাইনারি ভাষাকে হচ্ছে আমরা কি বলতেছি? মেশিন ভাষা বলতেছি। ওকে? এখন এই যে মেশিন ভাষার সুবিধা এবং অসুবিধা এগুলো একটু আমাদের রিডিং করে নিতে হবে। খুব বেশি হার্ড কিছুই না, একদমই ইজি। জাস্ট একটু রিডিং করে নিলে এনাফ। ওকে, কি বলছে? সুবিধার মধ্যে যে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা হয়। হ্যাঁ? কারণ দেখো আমরা যদি কোনো একটা কোড 0 এবং 1 দিয়ে লিখি, দেখো আমাদের প্রোগ্রামিং ভাষাটাই যদি 0, 1 হয় আর আমরা জানি অলরেডি আমাদের কম্পিউটারের ভাষাও কিন্তু 0, 1 মানে বাইনারি। তাই ২ টাই যদি বাইনারি হয় তাহলে কম্পিউটারের সাথে যোগাযোগ তো খুবই ইজিলি হবে, তাই না? এটাই বলা হইছে। তারপর বলছে অনুবাদের কোনো প্রয়োজন হয় না। মানে অনুবাদকের মানে কম্পাইলার বা ইন্টারপ্রেটার এদের কারোই প্রয়োজন হয় না। কারণ কেন হবে? আমরা যদি কোডটাই যদি 0, 1 দিয়ে লিখি, আমার কম্পিউটার তো 0, 1 বুঝেই। তাই আমাদের আর অন্য কোনো ট্রান্সলেটর লাগবে না। তাই না? ওকে। তারপর দেখো কি বলছে যে প্রোগ্রাম রান খুবই অল্প মেমোরি প্রয়োজন। ঠিক আছে? কারণ আমাদের এই যে প্রোগ্রামটাকে সম্পূর্ণটাকে কিন্তু রান করতে আমাদের খুবই অল্প মেমোরি প্রয়োজন। এগুলো হচ্ছে আমাদের তার সুবিধা, মেশিন ভাষার সুবিধা। ঠিক আছে? তারপর কি বলছে অসুবিধা। দেখো অসুবিধা অনেক বেশি। ১ নম্বর অসুবিধা সেটা হচ্ছে মেশিন ভাষা শেখা অনেক কষ্টকর। দেখো তুমি কি কখনো পারবা যে A কে কিভাবে আমরা 0, 1 দিয়ে প্রকাশ করি, B কে কিভাবে এগুলো কি মনে রাখা সম্ভব? এই যে স্মল a, ক্যাপিটাল A কোনটাকে আমরা 0, 1 দিয়ে কিভাবে প্রকাশ করি এগুলো কিন্তু মনে রাখা খুবই টাফ। তাই না? তার কারণে হচ্ছে এটা বোঝা খুবই কষ্টসাধ্য। ২ নম্বর কি বলা হয়েছে যে সাধারণত মানুষের জন্য বোঝা কঠিন। হ্যাঁ, সেম কথা। তারপর বলছে কি ভুল হবার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, তুমি যদি জিনিসটা বুঝতেই না পারো তাহলে ভুল হবে এটাই মাস্ট। তাই না? ওকে, ৪ নাম্বার কি বলছে যে এই এক ধরনের কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। হ্যাঁ, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যে আমরা এক ধরনের কম্পিউটারের জন্য যেই প্রোগ্রামটা লিখবো সেটা অন্য ধরনের কম্পিউটারে এটা কিন্তু কাজ করবে না। ঠিক আছে? তার কারণে আমরা এদেরকে বলতেছি কি দেখো যন্ত্র নির্ভর ভাষা। এমসিকিউতে আসে যে নিচের কোনটি যন্ত্র নির্ভর ভাষা। ঠিক আছে? খুবই ইম্পোর্টেন্ট। তাহলে আশা করি মেশিন ভাষা সম্পূর্ণ বুঝা গেছে। এখান থেকে প্রশ্ন খুব একটা আসে না। বাট আসলে একটু আমাদের এই যে রিডিংটা পড়ে নিতে হবে যেন আমরা সিকিউতে আসলে আমরা ভালো মতো অ্যান্সার করতে পারি। ওকে, এখন আমরা দেখব যেটা তোমরা কখনোই শোনো নাই বা যেটা সম্পর্কে তোমাদের একটু কি বলবো একটু বেমানান মনে হবে সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষায় জিনিসটা কি দেখো যে যেই ভাষায় বিভিন্ন সংখ্যের আচ্ছা আগে দেখো আমরা অ্যাসেম্বলি ভাষা কিন্তু আমরা এই যে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে পড়ছি তার মানে আমাদের যে অ্যাসেম্বলি ভাষা এটা মেশিন ভাষা থেকে একটু আপগ্রেডেড হবে মানে একটু ভালো হবে কিন্তু নরমাল যে আমরা সি সি প্লাস প্লাস এগুলো থেকে অনেক খারাপ হবে মানে এগুলো থেকে অনেক লো কোয়ালিটি হবে তাই না? ওকে। তাহলে দেখো অ্যাসেম্বলি ভাষা জিনিসটা কি? যে বলা হচ্ছে আ যে ভাষায় বিভিন্ন সংকেত বা নেমোনিক ব্যবহার করে প্রোগ্রামিং লেখা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে। আচ্ছা এখানে বানানটা ভুল হইছে অ্যাসেম্বলি। যাই হোক। তো এখানে বলছে কি দেখো বিভিন্ন সংকেত এবং বিভিন্ন নেমোনিক ২ টা জিনিস আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে? একটা হচ্ছে আমাদের সংকেত, একটা হচ্ছে আমাদের কি? নেমোনিক। ঠিক আছে? নেমোনিক মানে কি? এই যে বিভিন্ন দেখো SUB, ADD এগুলোকে আমরা নেমোনিক বলতেছি। ওকে? এগুলো হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। তাইলে আমরা মেশিন ভাষায় দেখলাম যে জাস্ট আমরা 0 এবং 1 ইউজ করতেছি। বাট এই জায়গায় আমরা দেখতেছি আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড বা লেটার আমরা ইউজ করতে পারতেছি। যেমন বিয়োগের জন্য আমরা SUB ইউজ করতেছি। আর যোগের জন্য আমরা কি করতেছি? ADD এড করতেছি। তাই না? মানে এড লিখতেছি। তো এগুলোকে আমরা বলতেছি অ্যাসেম্বলি ভাষা। এখন দেখো অ্যাসেম্বলি ভাষার সুবিধা এবং অসুবিধা কি? যদি কোনো ভাষা সম্পর্কে তোমার সিকিউতে আসে তাইলে অ্যাসেম্বলি ভাষা আসার প্রবাবিলিটি একটু বেশি। কারণ এটা সম্পর্কে তোমরা অবগত না ভালোমতো তার কারণে। তো আমরা একটু রিডিং পড়ে নিই সুবিধা এবং অসুবিধা। দেখো সুবিধাটা কি? যে সহজে বোঝা যায় এবং প্রোগ্রাম রচনা করা তুলনামূলক সহজ। বলা হয়েছে তুলনামূলক সহজ। তার মানে কার থেকে তুলনামূলক সহজ? মেশিন ভাষা থেকে। দেখো মেশিন ভাষায় আমরা যেকোনো একটা প্রোগ্রামকে 0 এবং 1 দিয়ে প্রকাশ করতেছিলাম, তাই না? কিন্তু দেখো আমাদের এই অ্যাসেম্বলি ভাষার মধ্যে আমরা 0 এবং 1 এর পাশাপাশি বিভিন্ন ধরনের ওয়ার্ড বা বিভিন্ন ধরনের লেটার ইউজ করতেছি। তার কারণে আমরা বললাম যে তুলনামূলক সহজ। বুঝা গেছে? তারপর বলছি কি প্রোগ্রামের ত্রুটি বের করা এবং তার সমাধান করা সহজ। হ্যাঁ? যেহেতু দেখো আমরা যদি 0, 1 দিয়ে লিখি এটা খুবই কঠিন। কোথায় ভুল করছি অর্থাৎ কোথায় একটা 0 বেশি দিছি বা কোথায় একটা 1 বেশি দিছি এটা ফাইন্ড আউট করা অনেক বেশি কঠিন। কিন্তু আমরা যদি এরকম ওয়ার্ড ইউজ করি তখন একটু তুলনামূলক সহজ বলা যায়। এটাই হচ্ছে আমাদের মোটামুটি সুবিধা। এবার আসি অসুবিধার মধ্যে অনেক বেশি ইম্পোর্টেন্ট। দেখো এটাও কিন্তু আমাদের
আহ আচ্ছা, এটা একটু ভুল লিখছে, এখানে হবে যন্ত্র নির্ভর ভাষা। ঠিক আছে, তাহলে আমাদের অসুবিধা হচ্ছে যন্ত্র নির্ভর ভাষা। যন্ত্র নির্ভর ভাষা মানে কি, যে এক ধরনের কম্পিউটারের জন্য যে প্রোগ্রামটা লেখা হবে, ওই ভিন্ন ধরনের প্রোগ্রামের জন্য সেম কোডটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, কোডে অনেক বেশি চেঞ্জ আসবে। ঠিক আছে, ওই যে মেশিন ভাষার মতোই। 2 নম্বর বলছে প্রোগ্রামকে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হবে। হ্যাঁ, আমি কোন মেশিনের জন্য আমরা প্রোগ্রামটা লিখতেছি এটা ধারণা থাকতে হবে। আর 3 নম্বর অসুবিধা হচ্ছে আমাদের অনুবাদকের প্রয়োজন হয়। কেন অনুবাদক প্রয়োজন হয়? দেখো, আমরা একটু আগেই বললাম যে এখানে আমরা বিভিন্ন ধরনের নেমোনিক ইউজ করতেছি, অর্থাৎ এসইউবি, এডিডি, ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করতেছি। এখন এসইউবি মানে কি, এটা কি আমার কম্পিউটার জানে? মাস্ট জানে না। তার মানে যেহেতু জানে না, তার কারণে আমার অনুবাদক প্রোগ্রাম লাগবে। অনুবাদক প্রোগ্রামের কথা কি মনে আছে? ওই যে কম্পাইলার, ইন্টারপ্রিটার, এগুলো আর কি। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো যে অ্যাসেম্বলি ভাষা জিনিসটা কি। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট যাই। এখন দেখো, আমাদের পরবর্তীতে দুইটা আছে, যেটা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ এবং ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এগুলো খুব ইজি। ঠিক আছে, এগুলো সম্পর্কে তোমরা জাস্ট একবার বইটা যদি রিডিং করে নাও, তাহলে ইনশাল্লাহ তোমাদের এটা কভার হয়ে যাবে। ঠিক আছে, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট? স্টার্টিং ইয়ার্স গুলো বেশি ইম্পর্টেন্ট। যেমন তোমরা দেখবা যে বলা আছে 1970 সাল থেকে, 1970, ওকে, 1970 সাল থেকে হচ্ছে আমাদের ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ কাজ করা শুরু করে। ঠিক আছে, তো এই সালগুলো একটু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এক্সাম্পলগুলো। এক্সাম্পল কোনগুলো? এই যে আমরা একটু আগে দেখছিলাম এক্সাম্পল, এই যে দেখো, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এসকিউএল, এগুলো হচ্ছে এক্সাম্পল। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাকিগুলো ইনশাল্লাহ তোমরা পারবা, খুব ভালো মতোই পারবা। একবার যদি রিডিং পড়ো তাহলে বুঝে যাবা। আর যদি কোনো প্রবলেম হয়, অফকোর্স তোমরা আমাদের কমেন্ট সেকশনে বা ইনবক্সে যে কোনোভাবে তোমরা আমাদেরকে প্রশ্ন করতে পারো। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সমাধানগুলো দেওয়ার। ওকে, এখন দেখো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা। এই দুই ধরনের ভাষা আমরা একটু আগে দেখলাম যে এই দুই ধরনের ভাষাই কিন্তু যন্ত্র নির্ভর ভাষা। তার মানে আমরা কোন যন্ত্রের জন্য আমরা কোডটা লিখতেছি, আমরা যে কোনো একটা প্রোগ্রাম লিখছি, ওইটার উপর কিন্তু ডিপেন্ড করে। তার কারণে এদেরকে আমরা বলছি নিম্ন স্তরের ভাষা। বুঝতে পারছো? তাহলে প্রশ্ন আসবে যে নিম্ন স্তরের ভাষা কোনটি? অ্যান্সার হচ্ছে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা। ঠিক আছে, ওকে, নেক্সট। ওকে, এখন হচ্ছে আমরা বিভিন্ন মেমোরি টাইপ সম্পর্কে জানবো। ঠিক আছে, মেমোরি তো বুঝো তাই না, যে মেমোরি বলতে স্পেস বা জায়গাকে বোঝাচ্ছে। এখন আমাদের মেমোরি হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে ভোলাটাইল, একটা হচ্ছে নন ভোলাটাইল। ঠিক আছে, একটা হচ্ছে ভোলাটাইল আর একটা হচ্ছে নন ভোলাটাইল। ঠিক আছে, দুই ধরনের মেমোরি। এগুলো এমসিকিউ বা পার্থক্য হিসেবে আসতে পারে সর্বোচ্চ। ঠিক আছে, আচ্ছা, দেখো, ভোলাটাইল মেমোরির বৈশিষ্ট্য হচ্ছে এরা অস্থায়ী হবে, এদের দাম অনেক বেশি হবে, এদের স্পিড বেশি, এদের সাইজ ছোট। এখন দেখো, যেই জিনিসের স্পিড বেশি, মানে যেই মেমোরির স্পিড বেশি, তার দাম তো অবশ্যই বেশি হবে, তাই না? আচ্ছা, তার আগে বুঝো, ভোলাটাইল মেমোরি এটাকে আমরা বলছি অস্থায়ী। ঠিক আছে, আর নন ভোলাটাইলকে আমরা বলছি স্থায়ী মেমোরি। এখন দেখে স্থায়ী মেমোরি কি, এসডি, এসএসডি, পেন ড্রাইভ। যেমন দেখো, আমরা যদি কোনো একটা ফোল্ডার বা যে কোনো একটা ফাইলকে যদি আমরা আমাদের পেন ড্রাইভে রাখি, ওইটা আমরা যতক্ষণ আমরা নিজেরা ডিলিট করব ততক্ষণ কিন্তু এটা ওইখানেই থাকে, তাই না? ম্যাক্সিমাম কেস ওইখানেই কিন্তু থাকে। তার কারণে আমরা তাদেরকে কি বলতেছি? এই যে স্থায়ী বলতেছি। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমার স্থায়ী বা নন ভোলাটাইল মেমোরির এক্সাম্পল, এসডি, এসএসডি, পেন ড্রাইভ অথবা ড্রাইভ। ওকে, আর ভোলাটাইল, দেখো, ভোলা থেকে মনে রাখতে পারো, ভোলা, ভোলা মানে কি, মানে যাদের মন ভোলা বলে না, মানে সহজেই ভুলে যায়, তার মানে এটা হচ্ছে অস্থায়ী। যে আমি যদি কোনো একটা ফাইল বা যে কোনো কিছু যদি আমি এখানে রাখি, তাহলে ওইটা হচ্ছে ভ্যানিশ হয়ে যায়। কিভাবে ভ্যানিশ হয়ে যায়? আসলে আমরা যখন আমাদের পিসি বা কম্পিউটার সুইচ অফ করে আবার অন করব, তখন ভোলাটাইল মেমোরির যেই ফাইলগুলো, ওগুলো কিন্তু চলে যায়। ঠিক আছে, বা আমাদের র্যামে বা আমাদের ক্যাশ মেমোরিতে যেগুলো স্টোর হয়, ওগুলো কিন্তু আবার ভ্যানিশ হয়ে যায়। তার কারণে এদেরকে আমরা বলতেছি কি, ভোলাটাইল মেমোরি। আর নন ভোলাটাইল যে কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের ভ্যানিশ হবে না, যেগুলো স্থায়ীভাবে থাকবে। এখন তাদের স্পিড কম, তার কারণে তাদের কিন্তু দাম কম এবং সাইজ বড়। ঠিক আছে, এই যে এসডি, এসএসডি, এগুলো সাইজ অনেক বড় হয়, তোমরা তো জানোই। এই কারণে তো এখান থেকে কি আসতে পারে সর্বোচ্চ? এখান থেকে আসতে পারে আমাদের এমসিকিউ এবং পার্থক্য আসতে পারে, অথবা যদি সংজ্ঞা আসে যে ভোলাটাইল মেমোরি কি, নন ভোলাটাইল মেমোরি কি, আশা করি তোমরা পারবা। ওকে, তো এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রোগ্রামিং ভাষার ইতিহাস সম্পর্কে জেনেছি। এখন হচ্ছে আমরা মেইনলি আমাদের প্রোগ্রামিং বা আমাদের কোডিং এর ভেতর প্রবেশ করব। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা দেখব যে আমাদের কোডিং লেখার জন্য আমরা বেশ কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, প্রতিটা টার্ম আমরা বুঝতে হবে। ঠিক আছে, তার কারণে আমরা প্রতিটা টার্মের সাথে আমরা প্রথমে পরিচিত হব। ওকে, তো আমরা এখন বুঝবো যে হোয়াট ইজ ভেরিয়েবল। ভেরিয়েবল জিনিসটা আসলে কি? ঠিক আছে, ভেরিয়েবল মানে হচ্ছে একটি খালি জায়গা যেখানে বিভিন্ন মান রাখা হয়। তার মানে তুমি মনে করতে পারো এই যে এইসব বক্সের কথা। দেখো তো, এই যে বক্সগুলো প্রতিটা খালি বক্স না,
তার মানে এই খালি বক্সে আমি যে কোনো একটা মান রাখতে পারি, তাই না? যেমন দেখো এই বক্সের মধ্যে আমি মান রাখলাম জুলাই, এই বক্সের মধ্যে আমি মান রাখলাম 72। তো এগুলোকে এক একটাকে আমরা ভেরিয়েবল বলতে পারি। যেমন দেখো x ইকুয়ালস 5, তার মানে আমাদের x হচ্ছে একটা ভেরিয়েবল বা একটা খালি বক্স বা একটা খালি জায়গা যেখানে আমরা 5 কে রাখছি। তার কারণে আমরা x কে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, তাই না? আবার দেখো a ইকুয়ালস 9, তার মানে a হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল বা একটা খালি জায়গা যেখানে আমরা 9 কে রাখছি, রাইট? তাহলে আশা করি বোঝা গেছে যে আমাদের ভেরিয়েবল হচ্ছে একটা খালি জায়গা যেখানে আমরা বিভিন্ন ধরনের মান রাখতে পারি, যে কোনো কিছু মান রাখতে পারি। যেমন এই যে খালি জায়গাগুলো দেখতেছো, খালি বক্সগুলো দেখতেছো, এই বক্সে আমি যে কোনো একটা নাম রাখতে পারবো। ওকে, যে কোনো নাম দিতে পারবো এবং এগুলোর নাম হচ্ছে কি ভেরিয়েবল, মানে এগুলোকে বলা হয় ভেরিয়েবল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, এখন দেখো আমরা যে বললাম যে আমাদের ভেরিয়েবলে যে কোনো নাম দিতে পারবো, আসলে ব্যাপারটা কিন্তু 100% সঠিক না। মানে আমি চাইলে যে কোনো নাম দিতে পারবো না, এক্ষেত্রে কিছু রুলস আমাদের ফলো করতে হবে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন। ওকে, তাহলে দেখো প্রথম রুলস যেটা বলা হয়েছে কেস সেন্সিটিভ। ওকে, কেস সেন্সিটিভ মানে কি দেখো, কেস সেন্সিটিভ মানে আমি যদি লিখি যে ক্যাপিটাল এ, ওকে, আমি যদি লিখি ক্যাপিটাল এর মান হচ্ছে আমার 5, ওকে, আবার আমি যদি লিখি যে আমার স্মল এর মান হচ্ছে আমার 5, এখন আমি যে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই যে ক্যাপিটাল এ আর স্মল এ, এই দুইটা কিন্তু সেম না। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে আমাদের কেস সেন্সিটিভ। মানে আমাদের ক্যাপিটাল লেটার্স অ্যান্ড স্মল লেটার্স যদিও দুজনই এ, মানে দুজনই সেম, বাট কিন্তু অ্যাজ এ ভেরিয়েবল তারা কিন্তু সেম না। ওকে, তাই আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ওকে। তারপর দেখো যে ভেরিয়েবল নেম এ থেকে জেড এর মধ্যে থাকতে হবে, অথবা স্মল এ থেকে জেড, অথবা 0 থেকে 9, অথবা যে ডলার সাইনটা ইউজ করতে পারি, অথবা আমরা কমা ইউজ করতে পারি, আর অথবা হচ্ছে আমাদের এই যে আন্ডার স্কোর সেটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এই যে সিলেক্টিভ কিছু জিনিস হচ্ছে আমরা ইউজ করতে পারি, এর বাইরে আমরা তেমন কিছু ইউজ করতে পারবো না এজ এ ভেরিয়েবল। ঠিক আছে, যেমন দেখো 3 নাম্বার রুলসটা দেখো যে প্রথম অক্ষর সংখ্যা ব্যবহার করা যাবে না। তার মানে আমি যদি লিখি 4 কাউসার, এটা কখনোই আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। কিন্তু আমরা যদি তার উল্টোটা লিখি যে কাউসার 4, তার মানে আগে যদি আমরা কে দিই, অর্থাৎ আগে যদি আমরা লেটার দিই, পরে যদি আমরা সংখ্যা দিই, তাহলে কিন্তু আমাদের ভেরিয়েবল ঠিক আছে। কিন্তু আমরা যদি আগে সংখ্যা দিই, তারপর যদি আমরা নাম লিখি বা যে কোনো একটা লেটার দিই, ওইটা কিন্তু হবে না। বুঝতে পেরেছো? তার মানে আমাদের ভেরিয়েবলের ক্ষেত্রে আগে তুমি কোনো সংখ্যা বা অঙ্ক তুমি দিতে পারবা না। বুঝতে পারছো? তাহলে 1 নম্বর আমরা বলছি এটা হচ্ছে কেস সেন্সিটিভ। 2 নম্বরে আমরা বলছি যে ভেরিয়েবলের নামে ক্যাপিটাল এ থেকে জেড থাকতে হবে, অথবা স্মল এ থেকে জেড দিতে হবে, অথবা 0 থেকে 9 এর মধ্যে থাকতে হবে, অথবা আন্ডারস্কোর দিতে হবে, অথবা এই যে ডলার সাইনটা ইউজ করতে পারবা। ঠিক আছে, তাইলে 3 নম্বর আমরা দেখলাম যে প্রথম অক্ষর কখনো সংখ্যা বা অঙ্ক হওয়া যাবে না। তারপর 4 নম্বরে দেখো যে নামের ভেতর কমা বা স্পেস ইউজ করা যাবে না। ঠিক আছে, কমা বা স্পেস ইউজ করা যাবে না। আমরা যদি কোনো একটা ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করি, যেমন এখানে দেখো 4 কাউসার, এটা অলরেডি হবে না, বাট আমরা যদি লিখি কাউসার 4 তখন হবে। বাট আমরা যদি লিখি কাউসার কমা 4 তখন কিন্তু আবার হবে না। আবার যদি লিখি কাউসার স্পেস দেন 4 তাও কিন্তু হবে না। ঠিক আছে, তার মানে আমরা নামের মধ্যে, মানে ভেরিয়েবল যে নামটা দিলাম ওই নামের মধ্যে কখনো কমা বা স্পেস আমরা ইউজ করতে পারবো না। ওকে, তারপর হচ্ছে রিজার্ভড ওয়ার্ড ব্যবহার করা যাবে না। রিজার্ভড ওয়ার্ড বলতে প্রতিটা ল্যাঙ্গুয়েজের মধ্যেই কিছু সংরক্ষিত শব্দ থাকে, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফাংশন বুঝি আর কি। তো ওই ধরনের ওয়ার্ড আমরা ইউজ করতে পারবো না। তো এই রিজার্ভ ওয়ার্ডগুলো আমরা একটু পরেই দেখতেছি। তো আশা করি এই 5টা রুলস তোমরা বুঝতে পেরেছো যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় কোন 5টা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। এই প্রশ্নটা আমাদের অনুধাবনে আসে। ঠিক আছে, যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম কানুনগুলো কি কি, আশা করি তোমরা পারবা। ওকে, এখন দেখো যে আমাদের রিজার্ভ ওয়ার্ডগুলো আসলে কি কি। এখানে আমরা সি ল্যাঙ্গুয়েজের জন্য লিখলাম, যে সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখো বেশি ইম্পর্টেন্ট যেগুলো আইএনটি মানে ইন্ট, লং, তারপর ব্রেক, তারপর কেস, ক্যারেক্টার, কন্টিনিউ, ডু, ইফ, ফর, এগুলো হচ্ছে মানে এই যে ফাংশনগুলো বা এই ওয়ার্ড সমষ্টিগুলো দিয়ে আমরা একটা নির্দিষ্ট ধরনের কাজ বুঝি। তার কারণে আমরা কোনো ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। বুঝতে পেরেছো? এই জন্য এদেরকে রিজার্ভড ওয়ার্ড বা সংরক্ষিত শব্দ বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এখন দেখো এই যে আমরা এতক্ষণ ধরে যে প্রোগ্রামিং নিয়ে যে আলোচনাগুলো করেছি, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিগত সাল আমাদের এইচএসসিতে এসেছে, তো এগুলো আমরা এখানে তুলে ধরেছি। যে প্রথমটা হচ্ছে আমাদের কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য কি। অলরেডি আমরা চার্ট আকারে দেখলাম যে কোনটা বেশি ভালো বা এদের মধ্যে পার্থক্য কি। তো আশা করি তোমরা পারবা এটা। 2 নম্বরে বলা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা কি, ব্যাখ্যা করো। খুব সুন্দর মতো আমরা ব্যাখ্যা করলাম, আশা করি তোমরা পারবা।
তারপর বলা হচ্ছে মেশিন ভাষাকে কেন নিম্ন স্তরের ভাষা বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ। মেশিন ভাষাকে কেন নিম্ন স্তরের ভাষা বলা হয়? আমাদের লেকচারটা যদি তোমরা ভালোমতো খেয়াল করো আজকের লেকচারটা, তাহলে তোমাদের পারার কথা। ঠিক আছে? তোমরা একটু বাসায় এটা চেষ্টা করবে, একটু গুছিয়ে লেখার চেষ্টা করবে এবং আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো যেটা রিয়েল অ্যান্সার কি হইতে পারে। ঠিক আছে? আমরা তোমাদেরকে কমেন্ট বক্সে এটা কারেকশন করে দেব। তারপর দেখো যে চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, ব্যাখ্যা করো। এটা বলতে কি বোঝাচ্ছে? এই যে আমরা একটু আগে দেখলাম যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিছু নিয়ম, এটাই কিন্তু আমরা চাচ্ছি। ঠিক আছে? এগুলো খ নাম্বারে আসে। তারপর দেখো কি বলছে যে ১ নাম্বার মানে 1 নাম্বার সঠিক চলক নয়, ব্যাখ্যা করে। তার মানে ওরা বলতে চাচ্ছে এটা যদি আমার একটা ভেরিয়েবল হয় 1 নাম্বার, এই জিনিসটা আমার সঠিক ভেরিয়েবল না, মানে রাইট ভেরিয়েবল না। এটা কেন? ব্যাখ্যা করো তো। তোমরা কি পারবা? যদি পারো একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাকে। আর এটা রিয়েল অ্যান্সার হচ্ছে দেখো 1 এর পরে কিন্তু এখানে একটা স্পেস আছে, তাই না? আমরা কিন্তু এখানে পড়ছিলাম আমাদের মেবি 4 নাম্বার রুলসে, দেখো নামের ভেতর কোনো কমা বা স্পেস দেয়া যাবে না। কিন্তু এখানে 1 এর পর যেহেতু স্পেস আছে তার কারণে এটা কোনো সঠিক চলক হবে না। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো 67 সাউন্ড চলক হিসেবে ব্যবহার করা যাবে কি? তোমরা বলো এটা কি চলক হিসেবে ব্যবহার করা যাবে? অবশ্যই যাবে না। কেন যাবে না? কারণ আমরা একটু আগেই দেখলাম যে প্রথম অক্ষর কখনোই সংখ্যা হওয়া যাবে না। 3 নাম্বার। তার কারণে 67 সাউন্ড কখনোই একটা ভেরিয়েবল হতে পারে না। কিন্তু যদি তুমি উল্টা লেখো যে সাউন্ড 67, তখন কিন্তু ইউজ করা যাবে। বুঝতে পেরেছো? তারপর কি বলছে যে সংরক্ষিত শব্দ কাকে বলে? আশা করি তোমরা জানো এটা যে সংরক্ষিত শব্দ কাকে বলে। তো সংরক্ষিত শব্দ কি? এই যে আমাদের রিজার্ভ ওয়ার্ডগুলোকে হচ্ছে আমরা সংরক্ষিত শব্দ বলি। যে আমাদের যেকোনো প্রোগ্রামিং ভাষায় কিছু নির্দিষ্ট শব্দ থাকে আ যাদেরকে আমরা বিভিন্ন ফাংশন হিসেবে ইউজ করি। তো এদেরকে আমরা কি বলি? সংরক্ষিত শব্দ বা রিজার্ভ ওয়ার্ড। একটু গুছিয়ে লিখলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো এটাই ছিল আমাদের মোটামুটি আজকের লেকচার। আশা করি তোমরা সবকিছুই বুঝতে পেরেছো। যদি কখনো কোনো লেকচারে যদি কোনো সমস্যা হয়, কোনো নির্দিষ্ট পয়েন্ট যদি তোমরা না বুঝে থাকো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারো। এবং ইনশাআল্লাহ দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, এবং আমরা চেষ্টা করব আমাদের সব ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস সহ তোমাদের সামনে উপস্থাপন করা, যেন তোমাদের খুব বেশি হেল্প হয় এইচএসসি এবং অ্যাডমিশনের এমসিকিউ অথবা সিকিউতে। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।